পেনশন, তারপরে গ্র্যাচুইটি ও অ্যানুইটি। তবে এগুলোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট করমুক্ত সীমা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর ধারাবাহিক আলোচনার 7ম পর্বে স্বাগত জানাচ্ছি আমি ফরহাদউদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনি কি একজন চাকরিজীবী? মাস শেষে বেতন পাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আপনার বেতনের সব অংশই কিন্তু করযোগ্য বা ট্যাক্সেবল নয়। আবার অনেক সময় নিয়োগকর্তার কাছ থেকে যেই ক্যাশ টাকা না পেয়েও এমন কিছু সুবিধা আপনি পাচ্ছেন যার উপর আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। নতুন আয়কর আইন 2023-এর সেকশন 32 কিন্তু চাকরি হতে আয় বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট নিয়ে অত্যন্ত সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। আজকের আলোচনাতে আমরা একদম সহজ ভাষায় উদাহরণসহ বুঝব যে আইন অনুযায়ী আপনার কোন কোন প্রাপ্তি করযোগ্য আর কোন কোন সুবিধাগুলো সম্পূর্ণ করমুক্ত। এই আলোচনাটি দেখার পর আপনার নিজের স্যালারি স্টেটমেন্ট এবং ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলুন আমরা তাহলে বিস্তারিত আলোচনায় চলে যাই। আইনের মূল ধারায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে চাকরি হতে আয় আসলে কি। আয়কর আইন 2023-এর ধারা 32-এর 1 অনুযায়ী একজন কর্মচারী তার চাকরি বা কর্মসংস্থানের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োগকর্তার কাছ থেকে যা কিছু পান, তা নগদ অর্থ হোক বা কোনো সুবিধা, সবই চাকরি হতে আয়ের অন্তর্ভুক্ত হবে। সহজ কথায়, কোম্পানি আপনাকে ক্যাশ দিক, আপনার ব্যাংকে ট্রান্সফার করুক, কিংবা আপনাকে একটা ফ্ল্যাট বা গাড়ি ব্যবহার করতে দিক, তার আর্থিক মূল্য আপনার আয়ের অংশ। আসুন তাহলে দেখি এই ধারার অধীনে সাধারণত কি কি বিষয় আসে। 1 নম্বরে যদি আমরা দেখি যে মূল বেতন বা মজুরি, বেসিক স্যালারি, এটি সম্পূর্ণ করযোগ্য। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে বোনাস ও কমিশন, উৎসব ভাতা, পারফরমেন্স বোনাস বা বিক্রয়ের উপর কমিশন, সবই আয়ের সাথে যোগ হবে। আর তৃতীয়ত যদি আমরা দেখি যে ওভারটাইম ও ফি, অতিরিক্ত কাজের জন্য যে প্রাপ্ত অর্থ আছে সেটা। আর ছুটির নগদায়ন, লিভ এনকেশমেন্ট, অর্জিত ছুটি যদি না কাটিয়ে তার বিপরীতে টাকা নেন, তাও কিন্তু করযোগ্য। অগ্রিম এবং বকেয়া বেতন, অনেক সময় দেখা যায় অ্যাডভান্স এবং এরিয়ার যে স্যালারি থাকে সেটা যদি আপনি এই বছর অ্যাডভান্স স্যালারি নেন বা গত বছরের বকেয়া টাকা এই বছর পান, তবে তা এই বছরের আয়ে কিন্তু যোগ হবে, অর্থাৎ রানিং বছরের আয়ে যোগ হবে। পেনশন, তারপরে গ্র্যাচুইটি ও অ্যানুইটি। তবে এগুলোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট করমুক্ত সীমা আছে যা আমরা সামনের আলোচনায় জানব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন প্রিয় দর্শক, যে আপনার কোম্পানি যদি বেতন থেকে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোনো ফান্ডে টাকা কেটে রেখে আপনাকে নেট বা টেক হোম স্যালারি দেয়, ট্যাক্স কিন্তু হিসাব করে কাটাকাটির আগের যে গ্রোস অ্যামাউন্টের উপর। এবার আসি একটা টেকনিক্যাল শব্দে, যেটাকে আমরা পারকুইজিটস বলি। সেই পারকুইজিটসটা হলো কর আইনের ভাষায় মূল বেতন, উৎসব ভাতা। কোম্পানি আপনাকে উৎসব ভাতা, কিছু নগদ ফান্ড ছাড়া কোম্পানি আপনাকে যে ধরনের সুযোগ সুবিধা দেয়, যে ধরনের সুযোগ সুবিধাগুলো সেই ধরনের সুযোগ সুবিধাগুলোকে কিন্তু আমরা পারকুইজিট বা ফ্রিঞ্জ বেনিফিট বলি। নতুন আইনে এগুলোর মূল্যায়ন খুব চমৎকারভাবে করা হয়েছে। ধরা যাক আপনার কোম্পানি আপনাকে সরাসরি টাকা না দিয়ে কিছু সুবিধা দিচ্ছে, যেমন বাসস্থানের সুবিধা। কোম্পানি যদি আপনাকে কোনো ফ্রি কোয়ার্টার বা ফ্ল্যাট দেয় অথবা নামমাত্র ভাড়ায় থাকার ব্যবস্থা করে, তবে সেই সুবিধার একটি নির্ধারিত আর্থিক মূল্য, যেটাকে আমরা বলি যে ফেয়ার মার্কেট ভ্যালু, আপনার করযোগ্য আয়ের সাথে যোগ হবে। আর যাতায়াতের সুবিধা, অনেক সময় দেখা যায় যে কার ফ্যাসিলিটি দেয় বা কনভেন্স দেয়। তো আপনাকে যদি অফিস থেকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি দেওয়া হয়, ড্রাইভারের খরচ দেওয়া হয়, তবে নতুন নিয়মে তার একটি নির্দিষ্ট অংশ আপনার আয়ের সাথে কাল্পনিকভাবে যোগ হয়ে যাবে, যার উপর কিন্তু ট্যাক্স দিতে হবে। আর অন্যান্য যেই সুবিধার কথা, যদি অফিস পক্ষ থেকে ফ্রি লাঞ্চ, ইউটিলিটি বিল,
যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি পরিশোধ কিংবা আপনার গৃহকর্মীর বেতন যদি কোম্পানি দেয়, তবে সেগুলো কিন্তু আপনার পারকুইজিট এবং এগুলা করযোগ্য। এইসব শুনে নিশ্চয়ই ভাবছেন যে কোম্পানি যা দিচ্ছে সবই যদি করযোগ্য হয় তাহলে বাঁচবো কী করে, কীভাবে? আসলে এটা আইন, চিন্তা নেই। আয়কর আইন 2023-এর ধারা 32-এর উপধারা 2-এ কিন্তু আপনাকে বড় ধরনের আবার স্বস্তিও দিয়েছে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট প্রাপ্তি বা সুবিধা আপনার চাকরি হতে আয়ের অংশ হলেও তার উপর কর দিতে হবে না বা তা করমুক্ত থাকবে। চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। অফিসিয়াল দায়িত্ব পালনে যদি ব্যয় হয়, আপনি যদি অফিসের কোনো কাজে ঢাকার বাইরে বা বিদেশ ট্যুরে যান এবং তার জন্য যদি কোনো ভ্রমণ ভাতা বা যাতায়াত ভাতা পান যা সম্পূর্ণ অফিসের কাজেই খরচ হয়েছে, সেটি কিন্তু আপনার ব্যক্তিগত আয় নয়, এটি সম্পূর্ণ করমুক্ত। আরেকটি বিষয় যেমন ধরেন চিকিৎসা ব্যয়, মেডিকেল এক্সপেন্সেস, এটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ চিকিৎসা ভাতার বাইরে কোনো কর্মচারী যদি গুরুতর দেখা যাচ্ছে যে অসুস্থতার জন্য, যেমন হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্ট, চোখ বা ক্যান্সারের চিকিৎসা নিয়োগকর্তার কাছ থেকে সরাসরি বা রিইম্বার্সমেন্ট হিসাবে বড় অঙ্কের অর্থ পান, তবে ডাক্তারের প্রেসক্রিপশন ও বিল সাপেক্ষে তা করমুক্ত সুবিধা হিসাবে গণ্য হতে পারে। তবে মনে রাখবেন, সাধারণ এবং নিয়মিত মেডিকেল যেই অ্যালাউন্সের ক্ষেত্রে কিন্তু নতুন আইনে আলাদা নিয়ম রয়েছে। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার কর্তৃক যে গেজেট নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট কিছু ভাতা বা সুবিধাকে ট্যাক্স ফ্রি বা করমুক্ত ঘোষণা করা হয়েছে। আর বর্তমান সময়ে বিশেষ করে আমরা যেটা দেখছি যে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বড় বড় স্টার্টআপগুলোতে একটি ট্রেন্ড দেখা যায়, তা হলো যে এমপ্লয়ি শেয়ার স্কিম বা ইএসএস, যেটাকে আমরা কোম্পানি তাদের দক্ষ কর্মীদের ধরে রাখতে বা পুরস্কৃত করতে ফ্রি বা বাজার মূল্যের চেয়ে কম দামে কোম্পানির শেয়ার বা স্টক অপশন দেয়। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আয়কর আইন অনুযায়ী এটিও চাকরি হতে আয়ের অংশ, যে স্টক অপশন যেটা দেয় সেটার কথা বলছিলাম। হিসাবটা কেমন হবে তাহলে? যেদিন আপনি এই শেয়ারের মালিকানা বা রাইট পাচ্ছেন, সেদিন বাজারে এই শেয়ারের যেই ফেয়ার মার্কেট ভ্যালু বা বাজার মূল্য যেটা ছিল, তা থেকে আপনি কোম্পানিকে যেই টাকা পরিশোধ করেছেন, যদি করে থাকেন আর কি, তা বিয়োগ করতে হবে। এই অবশিষ্টাংশ যেটা আছে বা যে লাভটুকু আপনি ফিরে পেলেন, তা আপনার এই বছরের যে চাকরি হতে আয় হিসাবে যোগ হবে, এটা দেখাতে হবে। প্রিয় দর্শক, এখানে আরেকটি বিশেষ পরিস্থিতি আমরা আলোচনা করি, যেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার, ডিরেক্টর বনাম সাধারণ কর্মচারী। এখানে অনেক কোম্পানির ডিরেক্টর আবার একই সাথে দেখা যাচ্ছে যে কর্মচারী হিসাবে বেতন নেন। তাদের ক্ষেত্রে কোম্পানি যদি কোনো অতিরিক্ত সুবিধা বা ফ্রিঞ্জ বেনিফিট দেয়, তবে কর্মকর্তা খুব সূক্ষ্মভাবে দেখেন যে এটি কি কর্মচারী হিসেবে নাকি ডিরেক্টর বা মালিক হিসেবে দেওয়া হয়েছে। কারণ দুই ক্ষেত্রে করের হার এবং রেয়াতের নিয়ম ভিন্ন হতে পারে। তো প্রিয় দর্শক, এখানে আমরা তো জানলাম যে কোনগুলো করযোগ্য আর কোনগুলো কর মুক্ত, কিন্তু বছর শেষে যখন আপনি আপনার আয়কর রিটার্ন জমা দেবেন, তখন এই তথ্যগুলো কিভাবে আসলে সাজাবেন, একটা কোয়েশ্চেন আপনার মনে রেজ করতে পারে। ধাপ 1 যেটা আমরা বলবো যে স্যালারি সার্টিফিকেট সংগ্রহ করবেন প্রতি অর্থ বছর শেষে 30শে জুন, অর্থাৎ আপনার কোম্পানি যে এইচআর বা অ্যাকাউন্টস থেকে একটি স্যালারি সার্টিফিকেট বা ফর্ম 16 যদি প্রযোজ্য হয় সংগ্রহ করবেন, যেখানে স্পষ্ট লেখা থাকে আপনি পুরো বছরে কত টাকা বেসিক, বোনাস বা অ্যালাউন্স পেয়েছেন এবং কোম্পানি উৎস কর অর্থাৎ টিডিএস বাবদ কত টাকা কেটে রেখেছে। আর দ্বিতীয় যে ধাপ হবে সেটি হচ্ছে রিটার্নে এন্ট্রি, অর্থাৎ
রিটার্ন ফর্মের যে চাকরি হতে আয় অংশে আপনার মোট করযোগ্য আয় এবং করমুক্ত আয় আলাদা কলামে দেখাতে হবে। ডকুমেন্টেশনের অনেক গুরুত্ব আছে, কিন্তু সেখানে মনে রাখবেন যে আপনি মুখে বললেই হবে না যে আপনার এই 5 লাখ টাকা করমুক্ত চিকিৎসা সুবিধা, এর বিপরীতে কোম্পানির অ্যাপ্রুভাল লেটার এবং হাসপাতালের প্রকৃত বিল বা ভাউচার আপনার রিটার্নের সাথে ফাইল করে কিন্তু রাখতে হবে প্রিয় দর্শক। আর ভুল যদি করেন তাহলে কি জরিমানা হতে পারে, এটা একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আপনি যদি কোনো করযোগ্য সুবিধা গোপন করেন এবং পরবর্তীতে অডিটে তা ধরা পড়ে, তবে কর কর্মকর্তা ওই আয়ের উপর বকেয়া ট্যাক্স তো ধরবেনই, সাথে ধারা অনুযায়ী জরিমানা এবং মাসিক 2% হারে বিলম্ব সুদ আরোপ করতে পারেন। তাই আমরা লুকোচুরি না করে সঠিকভাবে হিসাব করাই হবে বুদ্ধিমানের কাজ। তো প্রিয় দর্শক, আজকে এই আয়কর আইন 2023-এর ধারা 32 অনুযায়ী চাকরি হতে আয়ের একটি বিস্তারিত এবং আইনি যে গাইডলাইন আমরা আজকে জানতে পারলাম এবং আলোচনা করলাম, অর্থাৎ মূল বেতন থেকে শুরু করে পারকুইজিট, শেয়ার স্কিম, কিভাবে আপনার করযোগ্য আয়ের অংশ হয় এবং কোন কোন ক্ষেত্রে আপনি কর অব্যাহতি পেতে পারেন, ট্যাক্স দেওয়ার প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব আসলে। আর সঠিক নিয়মে ট্যাক্স প্রদান করা, নিজের কষ্টার্জিত যেই টাকা আছে সাশ্রয় করা আপনার অধিকার। তাই আপনারা আশা করি যে যথাসময়ে রিটার্ন প্রস্তুতিতে আপনারা বিন্দুমাত্র অবহেলা করবেন না এবং সেটি নিশ্চয়ই একজন প্রফেশনালের মাধ্যমে আপনারা সেটি করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমরা প্রত্যেকেই চলুন নির্ধারিত কর যথাসময়ে পরিশোধ করি, কারণ কর দেওয়া আপনার নাগরিক দায়িত্ব।